দর্শক, আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে আপনার সঙ্গে আছে মাসুদ মিশু। রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি দিনের উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আমরা কথা বলতে চাই চলমান ঘটনাবলী প্রসঙ্গে এবং বিশেষ করে গ্যাস বিদ্যুতের যে সংকট, সেই সংকটের শেষ কোথায় হবে, এর দায়কার সেটিও বুঝতে চাই। রাজনীতির পাশাপাশি আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সরকার দলীয় সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ডাক্তার প্রিয়াঙ্কা, স্বাগত আপনাকে। আছেন লেখক সাংবাদিক বুলবুল হাসান। বুলবুল হাসান, আপনাকেও স্বাগত। এবং আছেন এনসিপি রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনাকেও স্বাগত। আপা, আপনাকে যে আলোচনা শুরু করি, আজকে একটি জরিপ সরকারের 6 মাস উপলক্ষে করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 66.30% উত্তরদাতা বলছেন যে প্রধানমন্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন। তার মানে 34% এর ভিতরে তারা দাবি করছে বয়স, লিঙ্গ, শিক্ষায় সব শ্রেণীতে এই অবস্থান অভিন্ন। বিপরীতে সরকার ঠিকমতো চলছে এটি মনে করেন 54% মানুষ। তার মানে এই 6 মাসের মাথায় সরকারের চেয়ে তারেক রহমানের জনপ্রিয়তা বেশি, সেটি প্রমাণিত হলো। তাহলে এবং সেই অনুষ্ঠানে উপস্থিত বিরাট যিনি প্রধান, তিনি বলছেন যে সরকারের অবস্থা হচ্ছে আর্জেন্টিনার মতো, মানে প্রধানমন্ত্রী হচ্ছেন মেসি, তিনি ভালো খেললে টিম জিতে। এবং এটার অনেক ধরনের মানে, তার মানে হচ্ছে টিম ওয়ার্কটা আসলে হচ্ছে না। মানে মেসি আছেন কিন্তু তাকে বলটা যারা তৈরি করে দেবেন, অর্থাৎ তার ক্যাবিনেট, তার এমপি, তার প্রশাসন, তার নিরাপত্তা বাহিনী, সেটি হচ্ছে না। এটার অর্থ এটিও আমরা বুঝতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহালোচক সহ সকল দর্শনার্থীকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, দেখেন ভাইয়া, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বর্তমান সরকারকে রিপ্রেজেন্ট করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার নেতৃত্বে ঠিক তার টিমকে সেভাবেই চালাচ্ছেন যেভাবে দেশটা চললে ভালো হয়। এখন এখানে মেসির সাথে যদি তুলনা দেওয়া হয়, ফুটবল খেলার সাথে যদি তুলনা দেওয়া হয়, তাহলে সেই খেলার কিন্তু একটা ডিউরেশন আছে। আমরা কিন্তু দেখি খেলার লাস্ট মোমেন্টেও গোল করে কিন্তু একটা পার্টি বা একটা টিম জিতে যায়। তো বর্তমান সরকারটাকে জনগণ 5 বছরের ম্যান্ডেট দিয়েছে, 180 দিনের না। কিন্তু আমরা 180 দিনের যদি হিসেব করি সেটা আলাদা। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে তিনি মন থেকে চাচ্ছেন দেশটার উন্নয়ন হোক। হ্যাঁ, এবং তার যে টিম আছে, তার যে ক্যাবিনেট আছে, তার এমপিরা আছে, তার জেলা প্রশাসকরা আছে, পরিষদের প্রশাসক, সকলেই কিন্তু কাজ করছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, সরকার যখন ক্ষমতা এসেছে ঠিক তার পরক্ষণে বেশ কিছু ক্রাইসিস তৈরি হয়েছে। আমরা ইনিশিয়ালি হামের ক্রাইসিস দেখেছি, যেটা আমরা বলবো এটা কোনো ন্যাচারাল প্রবলেম না, এটা ক্রিয়েটেড প্রবলেম, যেটা অন্তর্বর্তীকালীন সময়ে ভ্যাকসিনেশন গ্যাপের কারণে হয়েছে। নাম্বার 2 হচ্ছে যে আমরা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা দেখেছি এবং আমরা বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বেড়ে যেতে দেখেছি। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের কারো হাতেই নেই। তারপরে আমরা দেখলাম কি মহেশখালীতে এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং এটার কারণে গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন কেন্দ্র আছে, সব ওই কেন্দ্রগুলোতে আজকে ওই আমেরিকান যেটা, সেটা আজকে সন্ধ্যায় আবারও বন্ধ হয়ে গেছে 8:20 সম্ভবত। হ্যাঁ, অলরেডি একটা এফএসআরইউ মেরামতের কাজ রিপেয়ার হয়েছে, কিন্তু রিপেয়ার হয়ে যাওয়ার পরও তো আর আমাদের তো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, যে দুইটা এফএসআরইউর মধ্যে একটা নষ্ট হলে আর একটা অল্টারনেটিভ থাকবে। তো এরকম দীর্ঘ 17 বছরের তো একটা ধ্বংসস্তূপ বাংলাদেশ ছিল, যেখানে কোনো অল্টারনেটিভ ব্যবস্থা রাখা হয়নি। একই সাথে আমরা বিগত দিনে দেখেছি আমাদের মেগাওয়াট প্রচুর বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, কিন্তু এগুলো মেইনটেনেন্সের জন্য আমরা জ্বালানি নিরাপত্তার জন্য তো কিছু রেখে যাইনি। হ্যাঁ, আমাদের এনার্জি সিকিউরিটি বলে কিছু নেই। আলাদাভাবেই কথা বলবো, কিন্তু আমি যেটি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আমাদের মনে আছে আওয়ামী লীগের 3 মেয়াদ এবং তারপরের যে 5-6 মাস, সেই সময়ে যে কোনো সংকট হলেই প্রধানমন্ত্রী সমস্যাটি দেখছেন, সেটি পেঁয়াজের দাম থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক সংকট। আমরা কি সেই একই দিকে হাঁটছি, মানে ব্যক্তি নির্ভর যে শাসন ব্যবস্থা সেদিকেই যাচ্ছে কিনা, এবং সেটি কি কোনো ভালো টিম ওয়ার্ককে মিন করে?
না এখানে তাহলে এত উপদেষ্টা, এত মন্ত্রী, এত সচিব, তাদেরকে পেলে পুষে রাষ্ট্রটাকে কি লাভ? এখানে তো আমার মনে হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয় ইন্ডিভিজুয়ালি সাকসেসফুলি কাজ করার চেষ্টা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু তদারকি করছেন। এখন মন্ত্রণালয়গুলোর ব্যাপারগুলোতেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এত বেশি তদারকি করছেন এবং তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন 6 মাস পর পর এটা রিভিউ হবে, সেই অনুযায়ী কাজও হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম ইনিশিয়ালি যে এই যে ক্রাইসিসগুলো আছে, এই ন্যাচারাল ডিজাস্টার কিছু হয়েছে, কিছু ইন্টারিম গভর্নমেন্টের ভুলের কারণে, কিছু দীর্ঘ 17 বছরের ভুলের কারণে বর্তমানে আমরা সবগুলো সমস্যা একসাথে ফেস করছি। 17 বছরের ঋণের বোঝা এখন আমাদেরকে দিতে হচ্ছে। তো প্রবলেমটা হয়ে গেছে কি যে এই সবগুলো সমস্যা যখন একসাথে সমাধান করতে হয়, এগুলো থাকে একটা ক্রাইসিস। কিন্তু ক্রাইসিস ছাড়াও তো সরকারের আরো অনেক কাজ থাকে, ডে টু ডে অ্যাক্টিভিটিজ। হ্যাঁ অনেক কাজ থাকে, সেটা সাধারণ মানুষের প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন ভাতাদি থেকে শুরু করে বিভিন্ন, যে দেখেন কয়দিন আগে বন্যা দুর্গত মানুষদের বিশাল আকারে নদী ভাঙন হলো, বাড়িঘর উড়ে গেল, এদের ত্রাণের ব্যবস্থা করা, এদের পুনর্বাসনের ব্যবস্থা করা, একই সাথে শহীদ পরিবারের যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রত্যেকটা সেক্টরে কিন্তু সরকারকে ফোকাস করতে হয়। সরকার কিন্তু একটা জায়গায় বসে নেই। আমরা হয়তো বা টক শোতে ক্রাইসিস নিয়ে কথা বলছি, কিন্তু একটা সরকারের দায়িত্ব কিন্তু অনেক। আমিও যদি একজন সংসদ সদস্য হিসেবে বলি, আমার একটা জেলার একটা আসনের দায়িত্ব আছে, সেই আসনের এত কাজ যে আমার একার পক্ষেও মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি প্রত্যেকটা মানুষের, আমার এলাকার মানুষের ফোন ধরি, সমস্যার সমাধান করি, শেষ হবে না। তো সেখানে তো একটা বড় দেশ, সেখানে মাত্র আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে অল্প কয়েকজনের একটা ক্যাবিনেট, সেখানে 6 মাসের ব্যবধানে সরকার যতগুলো কর্মসূচি নিয়েছে এবং যে যে কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে, সরকার দেখেন প্রত্যেকটা ফ্ল্যাগশিপের মধ্যে প্রত্যেকটা কাজে কিন্তু পাইলটিং পর্যায়ে আছে এবং তারা ইনিশিয়ালি শুরু করেছে। হ্যাঁ, এবং এই কাজগুলো করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই সময়টুক দিতে হবে আমাদেরকে। বুলবুল হাসান, এই জরিপের ফলাফলকে আপনি কিভাবে দেখেন? যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেশি, প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, ফলে সরকারেরও জনপ্রিয়তা একই রকম প্রত্যাশিত, ফলে ব্যবধান প্রায় 12%। এটি আসলে কি ইন্ডিকেট করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপি নেতা বা সংসদ সদস্য প্রিয়াঙ্কা আপা যেসব যুক্তি দিলেন, ফলে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই বা থাকলেও এইবারের নির্বাচনে যে বিএনপি জিতবে এটি বোঝার জন্য আসলে রাষ্ট্রবিজ্ঞানী বা পূর্বানুমান করার সুযোগ আগে থেকেই ছিল। বিএনপি সেই সময়টাও পেয়েছে 18 মাস, অন্তর্বর্তী সময়টা। ফলে সেই ধরনের প্রস্তুতির জায়গায় কোনো ঘাটতি দেখেন কিনা, নাকি প্রশাসন, অন্যান্য যন্ত্র রাষ্ট্রের, তারা সরকারকে প্রপারলি সহযোগিতা করছে না? ধন্যবাদ। আসলে জরিপের বিষয়টা আমার কাছে মনে হয় কি, যে ধরেন পশ্চিমে জরিপ যেভাবে বিকশিত হয়েছে, এটার একটা ট্র্যাডিশন আছে। দীর্ঘদিন ধরে তারা জরিপের যে মেথোডোলজি থেকে শুরু করে, যে প্রক্রিয়ায় মানুষকে স্যাম্পলিং থেকে শুরু করে যে প্রক্রিয়ায় এই জিনিসগুলো হয়, সেখানে বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। আমি বলছি না যে যে জরিপকে আপনি রেফার করছেন সেটির সেই গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটির উপর নির্ভর করে সরকারের জনপ্রিয়তাটাকে যদি আপনি দেখতে চান, আমার মনে হয় সেটা বোধহয় খুব বস্তুনিষ্ঠ হবে না। কেন হবে না? আপনি দেখেন যে প্রথম কথা হচ্ছে, তারেক রহমানের এই সরকার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কিন্তু সেই অর্থে নেই। মানে উনি তো যদি মেসি হয়ে থাকেন, সেই নেতৃত্ব তিনি রাজনৈতিক দলকে দিয়েছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব তিনি দিয়েছেন, এবং 17 বছর দেশের বাইরে ছিলেন। আমি যে দেশে বাস করি সেই দেশটিতে ছিলেন, এবং আমরা খুব কাছ থেকে দেখেছি যে তিনি ওখানে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে রাষ্ট্র পরিচালনা ইজ এ ডিফারেন্ট বল গেম। সেখানে যে কাঠামোর ভেতর দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেই আমলাতন্ত্রকে তিনি কিভাবে পরিচালনা করছেন এবং আমলাতন্ত্র কিভাবে তার যে ভিশন, হ্যাঁ, বা তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সাবস্টেন্সিয়েট করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তো ইনফর্মাল আলোচনায় প্রায়শই শুনি যে আমলাতন্ত্রের ভেতরে আগের যে রেজিম, সেটির কিছু ভূত রয়ে গেছে। তো এটা তো খুবই আসলে কোয়ালিটেটিভ ব্যাপার। এটা তো বোঝা মুশকিল যে ভূত কতটা রয়েছে এবং তারা কতটুকু সহযোগিতা করছে। কাজে সেখানে একটা সমস্যা রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেটি আমাদের ডেমোক্রেসির একটা বড় ধরনের সমস্যা, আমার সহ আলোচক সংসদ সদস্য তিনি যেটি বললেন যে তার নির্বাচনী এলাকায় অনেক কাজ, স্বাভাবিকভাবে একজন সংসদ সদস্যর তো অনেক কাজ থাকবেই, কিন্তু আসলে একজন সংসদ সদস্যের কাজটা কি? আসলে তার কেস ওয়ার্ক করা এবং পার্লামেন্টে পলিসি নিয়ে কথা বলা। কিন্তু এলাকার উন্নয়ন থেকে শুরু করে যাবতীয় বিষয়ে সংসদ সদস্যদের যে ইনভলভমেন্ট, উনি এত বছর যুক্তরাজ্যে থেকেও ওই
ডেমোক্রেটিক যে এসেন্স সেটিকে কতটুকু আত্মস্থ করতে পেরেছেন সেটি আসলে সময় বলে দেবে। আমি এখনো পর্যন্ত সেই বিষয়টি দেখতে পাচ্ছি না, সেটা রিফ্লেকশনটা আমি দেখতে পাচ্ছি না। আর কয়েকটা জায়গায় আমার কাছে মনে হয় যে বড় ধরনের চ্যালেঞ্জ, একটি হচ্ছে চাঁদাবাজির অভিযোগ প্রায়শই শুনি। আপনি রাস্তায় বেরোলেই এক ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে। ইন্টারিমের সময় যে মবের কথা বলা হতো সেটি যে পুরোপুরি নির্মূল হয়ে গেছে, চলে গেছে, সেটি বলা যাবে না, এটি এখনো হচ্ছে। মানে যেন তেন উপায়ে একটা ট্যাগ দিয়ে যে এক ধরনের বিচারহীনতা সংস্কৃতি তৈরি হচ্ছে, এবং অসংখ্য মামলা, যে মামলায় জামিন হচ্ছে না। তো আপনি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলছেন একদিকে, আবার সেখানে যে আলাদা সচিবালয়ের যে প্রশ্নটা আসে এবং গণভোটের যে কোর স্পিরিট বা রায় যেটি, সেটিকে আপনি কতটুকু অনার করছেন, আমার কাছে মনে হয় যে আলোচনার ধারাবাহিকতা এই বিষয়গুলো আসবে। জি জি স্যার, স্যার আপনি কি মনে করেন, মানে আপনারা নানাভাবেই বলার চেষ্টা করছেন যে আসলে 2024-এর 5 আগস্টের পরে যে নির্বাচনটা 2026 সালে হলো এবং নতুন একটি সরকার হলো, সেটি আসলে রাষ্ট্রের সংস্কার হওয়ার কথা ছিল। সেখানে কেবল একটি রেজিম পরিবর্তন হয়েছে, সেটি আপনি এর আগেও বহুবার বলেছেন। এই 6 মাসের বিএনপি সরকারের, তারেক রহমানের সরকারের কাজকর্ম দেখে আপনি কি আগের অবস্থানে অটুট আছেন, নাকি সেখান থেকে খানিকটা পরিবর্তন হলো? মানুষ তো প্রধানমন্ত্রীকে ভালোভাবে নিচ্ছে, ওনার সিকিউরিটি প্রোটোকল কমেছে, উনি 9টায় সচিবালয়ে যান, উনি অন্য মন্ত্রীর অফিসে এসছেন কিনা সেটা নিজে হেঁটে গিয়ে নিজ চোখে পর্যবেক্ষণ করেন, ফলে তার কার্যক্রম নিয়ে কিন্তু মানুষ প্রশংসা করছে। জি, আপনাকে ধন্যবাদ। এই জরিপটা আমি দেখেছি এবং আমার আজকে ওই আলোচনায় যাওয়ারও কথা ছিল, পরে আমি আমাদের একটা সাংগঠনিক কাজে যেতে পারি নাই। তো আমি এটা ভালো করে মোটামুটি দেখার চেষ্টা করেছি কালকে রাত থেকেই। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলা আছে, আপনি দেখবেন যে এমনকি বিরোধী দলের পারফরমেন্স এবং বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ, এইখানেও মানুষ কিন্তু একটু পার্থক্য করছে। অর্থাৎ দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বেশি হয়তো বিরোধী দলের চেয়ে, এই দুজনের। একইভাবে সরকারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে, প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে সরকারের চেয়ে বেশি। এবং এখানে যারা জরিপটা করেছেন তারা এরা ওই ফুটনোটে কিন্তু ক্লিয়ার করেছেন যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা এবং সরকারের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা এক, মানে জনগণ বা যারা এখানে জরিপ অংশ নিয়েছে তারা একভাবে দেখছেন না। বিরোধী দলের ক্ষেত্রে একইভাবে বলা যাবে। ফলে মানুষ যে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাচ্ছেন এটা খুব স্বাভাবিক। আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ইনক্লুডিং বিরোধী দলীয় যারা বিরোধী দলকে ভোট দিয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে একটা স্টেবিলিটি চায়, সারা দেশের মানুষ, এবং চায় যে সরকারের বিভিন্ন ইস্যুভিত্তিক সমালোচনা আমাদের থাকতে পারে, কিন্তু আমাদের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে সফল হতে হবে। এবং সফল হতে হলে যিনি স্টিয়ারিংয়ে আছেন তাকে, তার উপর ভরসা করতে হবে এবং তাকে সময় দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং তার তো ব্যক্তিগত অ্যাটিটিউড এবং মানে পাবলিক ইমেজ, এগুলো তো সত্যি সত্যি অনেক ক্ষেত্রে বিরোধী দলীয় দলের নেতাদেরও প্রশংসা পাচ্ছে। ফলে সেটারই একটা প্রতিফলন এখানে হয়তো আছে। কিন্তু যদি আপনি অন্য জায়গাগুলো দেখেন, যে মাত্র 6 মাস হয়েছে সরকারের, যারা জরিপে অংশ নিয়েছে তার মধ্যে 35.6% বলেছে যে সরকার ভুল পথে আছে। এটা কিন্তু কম না, মানে 6 মাসের সরকারের ক্ষেত্রে কম আশাবাদী দেশ নিয়ে আগের তুলনায়, 1 বছর আগের তুলনায় এই সংখ্যাটা 39%। তারপরে আপনার হাউসহোল্ড, মানে তাদের পারিবারিক আয় ব্যয় কিংবা সার্বিক জীবনযাত্রা, এটা আগের বছরের চেয়ে খারাপ হয়েছে, এটা মনে করছে প্রায় অর্ধেক মানুষ, যারা জরিপে অংশ নেয়, 46.5%। তারপর আপনার অর্থনীতির অবস্থা আগের তুলনায় খারাপ হয়েছে, এটাও মনে করছে প্রায় অর্ধেক, 45.9%। তারপরে আপনার সরকারের রেটিংটাকে খারাপ বা শোচনীয় মনে করছে, এই সংখ্যাটাও 32.9%, কম না। কিন্তু আমি এগুলোকে কম মনে করছি না আর কি। যদিও আপনি যদি সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট, হয়তো সংখ্যাটা বেশি, কিন্তু 32.9% মানুষ মনে করছে সরকারের পারফরমেন্স ভালো না, এই সংখ্যাটা খুব একটা, মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, এটা একটা যথেষ্ট ভারী সংখ্যা। আচ্ছা, এবার দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমি আজকে যত পত্রপত্রিকা রিপোর্ট হয়েছে, এইটা খুব একটা পিক করা হচ্ছে না। যে প্রশ্নটা আপনি করলেন যে সংস্কারের বিষয়ে এই ব্যাপারগুলো কীভাবে কি মনে করেন, রেফারেন্ডাম বাস্তবায়ন হওয়া দরকার বা গণভোট বাস্তবায়ন হওয়া দরকার, এটা 70%, ঠিক এক্স্যাক্ট দি ফিগার যারা ভোট দিয়েছে। ভোটও তো 68% মানুষ গণভোটের পক্ষে ছিল, এবং এই জরিপে অংশগ্রহণকারীদের 70% মনে করছেন যে এটা বাস্তবায়ন হওয়া উচিত। তার মানে এই যে প্রধানমন্ত্রীকে যারা ব্যক্তিগতভাবে পছন্দ করছেন, যারা সরকারের কার্যক্রমে এখনও সন্তুষ্ট বা ভরসা রাখতে চাচ্ছেন, তাদেরও একটা বড় অংশ তো এই রেফারেন্ডামের বাস্তবায়ন দেখতে যাচ্ছে। আমরা কিন্তু এই কথাটাই বারবার বলে এসেছি যে আপনি ভোটে দেখেন বিএনপির ভোট পেয়েছে, মানে বিএনপির জোট 51%, আর রেফারেন্ডামের রেজাল্ট হচ্ছে 69%। ফলে এটা খুব মানে পরিষ্কার বোঝা যায় যারা বিএনপিকে ভোট দিয়েছে একটা বড় অংশ আসলে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। আমরা বারবার এই প্রশ্নটাই করছিলাম বা এটাই বিএনপিকে বলছিলাম যে আপনি আপনার ভোটারদের, তারা যেটাকে ম্যান্ডেট দিয়েছে সেটা বাস্তবায়ন করবেন না, এবং আপনি এগুলোর পক্ষ নিয়েছেন ইত্যাদি ইত্যাদি। একইভাবে এই আজকে আমরা আরেকটা জরিপ দেখছিলাম, সেটা হচ্ছে IRI এর একটা জরিপ।
তারা তাদের ওয়েবসাইটে তুলে দিয়েছে। মার্কিন সংস্থা। হ্যাঁ, তো তাদেরও কিন্তু এখানে অনেকগুলো জিনিস ওভারল্যাপিং করবে, মানে প্রবণতাগুলো। সেখানে মানুষের কনসার্নগুলো কিন্তু যে 3টা প্রতিশ্রুতি সরকার শপথ গ্রহণ করার পরে দিয়েছিল, আইন শৃঙ্খলা ঠিক করবে, মানে অগ্রাধিকার আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং জ্বালানি, আর এর পাশাপাশি বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান, হ্যাঁ, এগুলোই কিন্তু মানুষ মনে করছে যে এখানে সিগনিফিক্যান্ট একটা মানে ব্যাকস্টেপিং আছে, এখানে সরকারের ইমপ্রুভ করা দরকার এবং সেগুলো ইমপ্রুভ করা দরকার। এবং এর পাশাপাশি তারা মনে করে যে গণতান্ত্রিক সংস্কারগুলো, যারা আরেকটু ইনফর্মড এবং কারা জরিপ অংশ নিচ্ছে, তাদের মধ্যে তো শিক্ষাগত যোগ্যতা কোথায় থাকে, আরবানে থাকে নাকি রুরাল এরিয়া থাকে, সেগুলো তো অনেক ধরনের ডেমোগ্রাফিক বিশ্লেষণ হয়েছে। তো যারা একটু ইনফর্মড তারা কিন্তু বলছে যে সংস্কার এদেশে হওয়া দরকার। হ্যাঁ, তো এই সার্বিক জিনিসগুলো এই জরিপটা থেকে যদি আপনি বলেন যে আমাদের টেকটা কি, টেকটা হচ্ছে যে বিরোধী দলের আরো ইমপ্রুভ করতে হবে, যেটা বিরোধী দলের পারফরমেন্সের ব্যাপারে মানুষের যে মতামত দেখলাম, পার্লামেন্টই রাইট। এবং সরকারেরও যেগুলো তাদের কমিটমেন্ট, মানে আপনি যদি ইন্ডিকেটরগুলো দেখেন, মানুষ সিম্পলি সরকারের কমিটমেন্টের যে কমিটমেন্ট আপনি ইলেকশন আগে দিয়েছেন সেটা বাস্তবায়ন দেখতে চায়। বলেছেন র্যাব বিলুপ্ত করবেন, এখন এসআরবি গঠন করছেন, একই শুধুমাত্র আকিকা দিকে নাম বদলানো, এটা মানুষ দেখতে চায় না। আপনি বলেছিলেন যে খায়রুল সাহেবকে বিচারের আওতায় আনা হবে, এখন আপনি তাকে জামিন দিচ্ছেন। আপনি ওই যে দুদকের ক্ষেত্রে এটা কিন্তু জামিন দেওয়া মানে কি বিচার না করা? না, মানে তার বিচার হলো কোথায়? তার তো বিচার, এটা এক ধরনের ছাড় দেওয়া আর কি, তাকে তার যে অপরাধ সেটার তো সেইভাবে কোনো বিচার হয় না। এগুলো আমরা জানি যে এগুলো এক ধরনের সমঝোতা বা এরকম হয়। যাই হোক, এটা আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু ধরেন দুদকের যে আপনার অ্যাপয়েন্টমেন্টস, এটা আইনজ্ঞরা বলছেন যে আপনার যারা সাবেক বিচারপতি তারা কিন্তু কোনো লাভজনক পদে বসতে পারেন না সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী। তা আপনি এমন একজনকে বসিয়েছেন যিনি সাবেক বিচারপতি, এবং এটা সরাসরি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো এটা অন্য কাউকে নিয়োগ দেওয়া গেল না এখানে। প্রথমত 5 মাস আপনি এই পদটা খালি রাখলেন, এখন দিলে তো সেই একজন সাবেক আমলাকে হয়তো দিতে হতো। সাবেক আমলা মানে ঠিক আছে, সাবেক আমলা দিলেও তো আপনি তো বারবার একটা কথা বিএনপি বলেছে, আমরা সংবিধানকে আপহোল্ড করতে চাই। তো এখন তো এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা কাজ আপনি করলেন, এবং যেটা 99 অনুচ্ছেদে পরিষ্কার বলে দেওয়া আছে যে আপনি সাবেক বিচারপতিকে, আগে এরকম উদাহরণ আছে যে কমিশনারদের বসানো হয়েছে, কিন্তু চেয়ারম্যান পদে পরিষ্কারভাবে বলা আছে যে লাভজনক পদে আপনি বসাতে পারবেন না। তো সেরকম একটা বসানো হয়েছে, এবং আইনজীবী যারা আইন বিশেষজ্ঞ তারা কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে কনসার্ন জানিয়েছে। তো যেগুলো আপনার ম্যান্ডেট সেগুলোর বাইরেও অনেক কাজ হচ্ছে, বা সেগুলোর সাথে সাংঘর্ষিক অনেক কাজ হচ্ছে, এবং 6 মাসের মাথাতেই যেই ধরনের ইকোনমিক প্রেশার, জ্বালানি ইত্যাদি বিষয়, পলিটিক্যাল যে ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে রিফর্ম কেন্দ্রিক বিরোধী দলের সাথে, জিও পলিটিক্যাল যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু একসাথে সামাল দেওয়ার মতো না। তাহলে আপনাকে মানে সবসময় আপনি তো ওই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 32 নম্বর দফা 33 নম্বর দফা বাস্তবায়ন করেছেন, এটা নিয়ে অনেক খুশি। তো আমরা তো জানতে চাচ্ছি আপনার 31টা দফার কি হলো, এবং এতগুলো যখন আপনি দফা দেন। আপনাদের আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে সম্ভবত আপনিও ছিলেন, সেখানে আপনারা বলছেন ভূতের মতো পেছনে হাঁটছে সরকার। এটা কেন? আমি এই জিনিসটা একটু বুঝতেও চাই। সারোয়ার তুষার, একটা সরকার পেছনে হাঁটছে 6 মাসেই এরকম অনুসিদ্ধান্ত বা সিদ্ধান্তে যাওয়ার প্রয়োজন কেন পড়লো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ভূতের মতো পেছনে হাঁটা বলতে আসলে আপনারা কি বুঝাচ্ছেন? ভূত কি আসলে দৃশ্যমান, বা এই উপমা দিয়ে আসলে কি বুঝাতে চাইলো বিরোধী দল? আগে যেটা আমি বলছিলাম ওটা একটু শেষ করি, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিনের মধ্যে এই কথাটা বলেছেন যে 31টা দফা দিয়েছিলাম, এখন 32 নম্বর আর 33 নম্বর আমরা বাস্তবায়ন শুরু করেছি। তো আপনি 31 নম্বরে কয়টা বাস্তবায়ন করেছেন ওইটা আগে হিসাব দিতে হবে, তারপর 32 এবং 33। এবং নিন্দুকেরা বলছেন যে 33 যেহেতু পাস মার্কস, তো ওনারা জানেন যে ওনারা পাস করতে পারছেন না, এই কারণে 33 পাওয়ার খুব একটা ইচ্ছা, কারণ আগে 32 আগে 33, কিন্তু 31-এর তো খবর নাই। 31-এর মধ্যে আমি তো ধরে দেখাতে পারবো অন্তত 7-8টা ইতিমধ্যে আপনি ভায়োলেট করেছেন। আর অগ্রাধিকার ঠিক করতে হয়, কোনটা আপনি 6 মাসের কোনগুলো আগে করব, তারপরে কোনগুলো করব, সেগুলো না করে যদি এরকম সুইপিং কমেন্ট যে এটা 32 করা শুরু করেছি, 33 করা শুরু করেছি, ওই কথাটা এসেছে আমাদের গতকালকে একটা প্রোগ্রাম ছিল, এই যে মানবাধিকারের যে খসড়া আইনটা হয়েছে এবং গুমের যে খসড়া আইনটা হয়েছে সেটার একটা আলোচনায় এটা একটা উপমা দেওয়া হয়েছে যে মানে ভূতর দেখা যায় না, যে এটাকে পিছনের দিকে হাঁটে, তার পা নাকি পেছনের দিকে। তো এখন সরকার এই মানবাধিকার আইন এবং অধ্যাদেশ এবং গুম অধ্যাদেশ যখন বাতিল করেছিল ইন্টারিমের, তখন তারা কি বললো? তখন তারা বললো যে আমরা অধিকতর ভালো আইন করব। এখন মিনিমাম যারা আমরা রাজনীতি করি কিংবা যারা ল মেকার, যারা আইন বোঝেন, তারা ওই অধ্যাদেশ এবং এই আইন খসড়া আইনটা যদি পাশাপাশি আমি বসান, তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে এটা অধিকতর তো দূরে থাক, অধিকতর ভালো আইন তো দূরে থাক, ওটা হচ্ছে অনেক দুর্বল একটা আইন হয়েছে। এবং সেখানে যেহেতু পুলিশ বা আইন শৃঙ্খলা তারা স্বীকার করছেন ওই আইনের মধ্যে যে এই রাষ্ট্রীয় বাহিনীগুলোই সাধারণত গুম বা তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ থাকে, আবার আপনি গুম হয়েছে কি হয় না এটা তদন্ত করতে দিয়েছেন তাদেরকেই, এটাই কিন্তু প্রধান আপত্তি। এবং যদি আপনি
কোট আনকোট মিথ্যা অভিযোগ করেন গুমের, যেটা সিদ্ধান্ত আসলে তারাই নেবেন, মানে যারা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে তারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে গুম হয়েছে কি হয় নাই। এখন তারা যদি বলেন যে আপনি আসলে মিথ্যা অভিযোগ করেছেন গুমের, তাহলে যারা মিথ্যা কোট আনকোট মিথ্যা অভিযোগ করছে সেই পরিবারকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তাহলে অর্থাৎ যারা ভিকটিম তাদেরকে আপনি শাস্তির ভয় দেখাচ্ছেন না, কিন্তু এই তদন্ত তাহলে কে করবে? মানে আমার কি এখন গুম তদন্ত করার জন্য আলাদা একটা বাহিনী বা আলাদা একটা না, ইউনিট আপনার যে করতে হবে? মানবাধিকার কমিশনের কথা বলা ছিল এবং সেখানে একটা বিচার বিভাগের তদন্তের কথা বলা ছিল, সেখানে খুব পরিষ্কারভাবে এটা কিভাবে কেমনে কি হবে সবকিছু কিন্তু দেওয়া ছিল। আপনি সেটাতে ইমপ্রুভ করতে পারতেন যদি আপনি মনে করেন যে কোনো কিছু ওখানে ফ্লজ আছে, তাহলে সেটাকে ইমপ্রুভ করা যেত। কিন্তু আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই যদি মানে তদন্ত করতে দেন, তাহলে তো সেটা মানে যেটা হয়েছে সেটা আর হবে না। এবং মানবাধিকার কমিশনের ওই ধারার মধ্যে ছিল যে আপনি চাইলে যেগুলো ওই টর্চার সেল কিংবা গোপন বন্দি মানে বন্দিশালা, সেখানে তারা মানে যে কোনো সময় পরিদর্শন করতে পারবে, সেই মানে অধিকারটা কিন্তু তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে। এখন আপনাকে অনুমতি নিতে হবে, মানে সরকারের অনুমতি নিতে হবে বা আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে। ইনফ্যাক্ট মানবাধিকার কমিশন নেই ও দেশে এখন। হ্যাঁ, মানে মানবাধিকার কমিশন নাই, কিংবা 2009 যে আইনটা ছিল সেই আইনের চেয়েও মানে এই আইনটা দুর্বল হয়েছে, এটাই অভিযোগ। তো এখন আপনার তো প্রতিশ্রুতি ছিল ভালো আইন করার, কিংবা বিএনপিকে এটা আমাদের কেন বোঝাতে হবে? কারণ তারা তো মানে গুমের শিকার, তাদের মানে কত 300-400 নেতাকর্মী অন্তত যেগুলো জানা যায় যে তাদেরকে গুম করা হয়েছে। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই মুহূর্তে তিনি গুম হয়েছেন। সংসদে আছেন আমাদের ইলিয়াস ভাইয়ের স্ত্রী মাননীয় এমপি, তিনিও গুমের ভিকটিম। হুম্মাম কাদের এমপি আছেন, বিরোধী দলেও এরকম আছেন। তার মানে সঞ্জিদা তুলিয়া আছেন, হ্যাঁ তুলিয়াপা আছেন। তাহলে এরকম এই গভর্নমেন্টের এই ফরমেশনে কেন আমাকে তাদেরকে আর্গু করতে হবে, বোঝাতে হবে যে এটা আসলে আপনাকে ওইভাবে করতে হবে? যেটা নওশাদ জামির এমপি তিনি কিন্তু ওই তার ইয়েগুলো দিয়েছিলেন, তার অবজারভেশনগুলো দিয়েছিলেন, যদিও সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। এই কারণে আমরা বলেছি যে আপনি আপনার কমিটমেন্ট থেকে কিন্তু সরে আসছেন, এবং বিএনপি কিন্তু এই কমিটমেন্টটা জনগণের কাছে তারা দিয়েছে ইলেকশনের আগে। এখন এটা থেকে কেন তাদেরকে সরে আসতে হচ্ছে? ধরেন দলে থাকা মানে সরকারে না থাকা এবং সরকারে থাকার মধ্যে যে একটা পার্থক্য, সেটা তো আপনারাও খানিকটা টের পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়, যখন আপনার 3 সহযোদ্ধা সরকারের অংশ ছিল। ফলে সরকারকে তো অনেক কিছু ম্যানেজ করে আসলে চলতে হয়। তার কারণে কি বিএনপিকে এরকম করতে হতে পারে না? ম্যানেজ করবেন অবশ্যই, কম্প্রোমাইজ করবেন না। মানে আমরা তো চাই না যে সরকারের 2/3 মেজরিটি আছে, জনগণের ওভারহেলমিং সাপোর্ট আছে, এই যে জরিপগুলো তো দেখা যাচ্ছে। এবং এমনকি বিরোধী দলও তো আসলে সহযোগিতাই করছে সরকারকে। বিরোধী দল এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে চায় না। তাহলে এত ওভারহেলমিং পপুলার বেস যাদের আছে এই মুহূর্তে, তাদেরকে কেন আপনার মানে কম্প্রোমাইজ করতে হবে ইন দ্য নেম অফ ম্যানেজিং? আপনি কিন্তু চাইলেই আপনি আমাদের দেশে গুমের সংস্কৃতিটা, গুমের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে গুম তো হলে তো হয়ই, গুমের সম্ভাবনা জারি থাকাটাই একটা বিরাট ভয়ের ব্যাপার। তখন আপনি সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হন। এগুলো মানে প্রচুর আর্গুমেন্ট করা হয়েছে আওয়ামী লীগ আমলে, এগুলো নতুন কিছু আর বলার নাই এই বিষয়ে। তাহলে সেটাতে আমাদের যে বিএনপিকে বলতে হচ্ছে এই কথাগুলো, তারা নিজেরাও জানে যে প্রথমত তারা এটা করতেই চায় না। তারা বলেছে যে গুমের ব্যাপারটা ওই আইসিটি অ্যাক্টের মধ্য দিয়ে ফয়সালা করা সম্ভব। তখন আমরা যখন বললাম যে ওটা মানবতা বিরোধী অপরাধ আর এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, তখন তারা আবার এই যে গুমের আইনের দিকে গেছেন, এবং ইন্টারন্যাশনাল প্রেশারও, বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তাদের একটা প্রেশার ছিল কিন্তু মারাত্মক। তো সে কারণে তারা একটা খসড়া আইন করেছেন, কিন্তু যথেষ্ট দুর্বল করেছেন। এবং আপনি দেখবেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে আরও আপত্তি জানাবে। ইতিমধ্যেই যে মংলার যে মিরাজ শেখ 4 মাস ধরে ইতিমধ্যে নিখোঁজ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখন? এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এটা বলাটা উচিত হবে, আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যিনি হতে যাচ্ছেন বলে ধরা যায়, বিএনপির এখনো মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী না, উনি সেগুলো থেকে দুটো থেকে পদত্যাগ করেছেন মনোনয়ন পত্র দাখিলের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো উনি মানে কিছুদিন আগে তো মহাসচিব ছিলেন। উনি কিন্তু যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, মানে বিরোধী দলের প্রভাবশালী নেতা ছিলেন, তখন তিনি বলেছেন যে গুমের ব্যাপারগুলোতে আমরা জাতিসংঘের তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত। কেন আপনি জাতিসংঘের তদন্ত চেয়েছেন? কারণ আপনি আসলে জানেন যে এ কারণে আপনি জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন। আজকে একটা দেশের ভেতরে একটা ইন্ডিপেন্ডেন্ট মানে তদন্ত সংস্থা আপনারা হতে দিতে চাচ্ছেন না, এটা তো খুব আনফরচুনেট। জি, বুলবুল হাসান, এই বিশেষ করে ধরেন গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার কমিশনকে কার্যকর না করা, এবং ঢাকায় জাতিসংঘের একটি মানবাধিকার অফিস চালু হয়েছে আপনি জানেন। ফলে জাতিসংঘ যখন জুলাই হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন দিল সেটা প্রশংসা করা হয়, আবার তারা যখন বাংলাদেশের অন্য একটি ইস্যুতে সরকারের পক্ষে যায় সেটিকে পক্ষপাত দুষ্ট বলা হয়। একইভাবে আমরা দেখছি টিআইবি যখন বিএনপি যখন বিরোধী দলে ছিল, টিআইবির যে কোনো জরিপকে টিআইবি মানে বিরোধী দল খুব ইতিবাচকভাবে নিত, এখন সেটা নেতিবাচকভাবে নেই। ফলে আসলেই কি আমাদের সরকার এবং রাষ্ট্র কাঠামোতে গুণগত কোনো পরিবর্তনের দেখা পান এই 6 মাসে? এটা খুব ইন্টারেস্টিং। মানে ক্লিয়ারলি এটা তো একটা পলিটিক্যাল লেগেসি। মানে ধরেন আপনি বিরোধী দলে থেকে যে আচরণটা করবেন, সরকারি দলে গিয়ে আপনি যেসব কারণে ভিকটিম হচ্ছেন সেই বিষয়গুলোকে
বেমালুম ভুলে বসে থাকেন এবং একটা সেফগার্ড যে দরকার, একটা লিগ্যাল প্রোটেকশন যে দরকার, এবং জুডিশিয়ারি থেকে শুরু করে আমাদের আজকের যে পুরো আলোচনা, সেখানে তো একটা বিষয় খুব স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে প্রতিষ্ঠান তৈরি হয়নি। আপনি দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার Public কমিশন Service বলেন, এবং এই যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আপনি যখন সরকারে যান তখন কিন্তু যখন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন বা সিদ্ধান্তগুলো গ্রহণ করেন তখন সেটা প্রসেস সেন্ট্রিক হয় না, এটা এক ধরনের মানে চেরি পিকিং এর মতো হয়। আপনি দেখেন যে নির্বাচনী ইশতেহার বিএনপি দিয়েছিল সেখানে মেরিটোক্রেসির কথা বলা হয়েছিল, কিন্তু নিয়োগগুলোর ক্ষেত্রে কোন প্রসেস মেনে নিয়োগগুলো করা হয়েছে সেই প্রশ্ন তো আমরা করতে পারি, এবং সেই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি হতাশই হবেন। কেননা এই যে পলিটিক্যাল লেগেসির কথা আমরা বললাম, আগের রেজিমে বা দশকের পর দশক ধরে যেটা চলে এসেছে দলীয়করণ, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। এক, দুই নম্বর হচ্ছে যে আপনি মানবাধিকারের কথা বলছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট সরকার পরিচালনার ক্ষেত্রে, যে সবচেয়ে ভালনারেবল যে সিটিজেন বা নাগরিক তাকেও আপনি নিরাপত্তা দিতে পারছেন কিনা। আমরা লন্ডনে দেখেছি, যুক্তরাষ্ট্রেও দেখেছি যে সেনেট থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো, হাউস অব লর্ডস, হাউস অব কমন্সে যখনই যারা বিরোধী দলে থাকে তারা বলেন যে বাংলাদেশে এই প্রতিবাদের বা এই বিষয়গুলোকে নিয়ে কথা বলার মতো প্রতিবাদের ভাষাও মানে কণ্ঠরোধ করা হচ্ছে, মানে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, কাজেই তাদেরকে সারা পৃথিবীতে জানান দিতে হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমার মানে খুবই অবাক লাগে যে যারা 17 বছরে ভিকটিম হয়েছে তারা তো এসেই সবার আগে গুম কমিশন থেকে শুরু করে যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের উদ্যোগটা তো গ্রহণ করবে। একটা বিষয় মাহফুজ আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এই সরকার 6 মাস দায়িত্ব পেয়েছে এবং 6 মাসে তারা রাতারাতি সবকিছুকে বদলে দেবে সেটা কিন্তু আমি আশা করছি না, কেউই আশা করছে না। কিন্তু মানে বিগিনিং যেটা বা শুরুর দিকটাতে কিছু সাইন তো থাকে, মানে যেখানে আপনি একটু আশাবাদী হতে পারেন, এক ধরনের কনফিডেন্সের জায়গা তৈরি হয়। সেখানে আমার কাছে মনে হয় যে প্রতিষ্ঠান সংস্কার বা এই যে নিয়োগের ক্ষেত্রে মেরিটোক্রেসি, মানে আপনি মেধার ভিত্তিতে চাকরি পাবেন, এই যে পুরো জুলাইটা তো হোল আইডিয়া তো ছিল যে এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা। তো সেটা যে শুধু বিএনপি এটার এক ধরনের উল্টো পথে হাঁটছে তা না, আমরা ইন্টারভিউর সময়ও দেখেছি যে একেবারে আপনার মানে পিক অ্যান্ড চুজ করা হয়েছে মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে, হ্যাঁ, এবং প্রাতিষ্ঠানিক যে মানে স্বাভাবিক গতি প্রকৃতি সেটির এক ধরনের ভায়োলেশন করে অনেকটা নিজের মতো করে করা হয়েছে। এবং আপনি দেখেন যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা তো ইন্টারিম এসেই যে সবকিছু ঠিক করে দেবে সেটা কিন্তু আমরা কেউই আশা করিনি, কিন্তু একটা সদিচ্ছার প্রয়োজন ছিল। একদিকে আপনার মব হচ্ছে, একদিকে আপনার ট্যাগ দিয়ে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, গায়েবী মামলা দেওয়া হচ্ছে, এবং এই জায়গাগুলোতে রীতিমতো নির্বিকার ছিল ইন্টারিম। সেই জায়গাটিতে এসে বিএনপি অন্তত যাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে এবং যাদের জামিন হচ্ছে না, সেই জায়গাটাতে আমার মনে হয় তাদের কিছু করার সুযোগ রয়েছে, নাম্বার ওয়ান। আর যদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকে, দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস এলিগেশন, সেখানে তো দ্রুত বিচার কার্যকর করার সুযোগ রয়েছে। তো আমরা কিন্তু গত 6 মাসে এখনো পর্যন্ত ওই জায়গাগুলোতে যেটি সরওয়ার তুষার যথার্থই বলেছেন যে এক ধরনের প্রায়োরিটাইজ করা, মানে 6 মাসে আমি এই জায়গাটাতে পৌঁছতে চাই, 1 বছরে আমি এই কাজগুলো করতে চাই, সেটা আমাদেরকে খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে। মানে সবকিছু নিয়েই আছেন কিন্তু আবার কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না, এরকম একটা ধারণা বা পারসেপশন সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলে আমার ধারণা। প্রিয়াঙ্কা আপা, অনেকগুলো গুরুতর প্রশ্ন, ধরেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, মায়ের ডাকের কর্মকাণ্ড, গুম হয়ে যাওয়া পরিবার, আপনার সংসদের সহকর্মী ইলিয়াস আলী প্রয়াত, তার স্ত্রী প্রয়াত কিনা আমরা সেটিও জানি না, মানে তিনি তার স্ট্যাটাসও জানেন না যে তার কি হয়েছে। সালাউদ্দিন সাহেব নিজে সেটার শিকার। সেই সরকার এসে যখন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির জন্য যে পৃথক সচিবালয় সেটা আপনারা বাতিল করেন, কিংবা মানবাধিকার কমিশনের ক্ষমতা খর্ব করা হয়, গুম খুনের সঙ্গে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রাষ্ট্রবাহিনী, তাদের বিচার করা যাবে না বা তাদের সেটির এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়, সেটা আপনার জন্য দুঃখজনক কিনা? কারণ আমরা দেখেছি যে তুলি আপাও এটার সমালোচনা করেছেন। জি, প্রথম কথা হচ্ছে যে এই যে মানে এখানে একটা ভুল ধারণা আছে যে বিএনপি হয়তো বা মানবতা বিরোধী যে আইনটা আছে সেটাকে বাতিল করে দিতে চাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলো তৈরি করা হয়েছিল মানবতা বিরোধী আইন নিয়ে, সেটা কোনো নির্বাচিত সরকারের আন্ডারে ছিল না, এবং বর্তমানে একটা নির্বাচিত সরকারের আন্ডারে এসেছে। এবং আমরা
জাতীয় সংসদে এটা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছি সংসদীয় কমিটির মাধ্যমে। এখানে প্রচুর বিচার বিশ্লেষণের একটা ব্যাপার আছে। এখন এমন একটা আইন খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে করা উচিত না যে আইনটা বর্তমান সরকারের জন্য কার্যকর হবে, কিন্তু ভবিষ্যৎ কোনো সরকার আসলে তারা সেটা নিয়ে সাফার করবে, বা তাদের জন্য আরো বেশি একটা ক্রাইসিস তৈরি হবে বা ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হবে। গুম খুন আমাদের সকলের জন্য একটা ভয়ঙ্কর ভীতির কারণ ছিল, এবং বিএনপির মধ্যে সর্বোচ্চ নেতাকর্মী গুমের শিকার হয়েছে, এটা স্বীকার করতে হবে। তো এই যে এই ব্যাপারটা আমাদের ইমোশনের জায়গা, হ্যাঁ, সুতরাং এটাকে নিয়ে আরেকটু সময় দিয়ে এই আইনটাকে আরেকটু এলাবোরেটলি দেখা বিএনপির অবশ্যই আমি বলবো দায়িত্বশীলতার একটা পরিচয় দিয়েছে, এবং সংসদে এটা নিয়ে সরকারি দল আছে, বিরোধী দল আছে, উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে এটাকে কম্পারিজন করে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করারও এখন পর্যন্ত জায়গা আছে। তবে আমি যেটা বলতে চাই, বর্তমানে যেমন তুষার ভাই যেটা বললেন যে মহাসচিব একসময় বলেছিলেন জাতিসংঘের হস্তক্ষেপ চায়, উনি কথাটা কখন বলেছিলেন? যখন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বারবার গুম হয়ে যাওয়া পরিবারদেরকে আত্মস্থ করেছে, ইভেন গণভবনে নিয়ে যে তাদেরকে বলেছে যে আমরা দেখব, আমরা কিভাবে আনা যায় বা কিভাবে আমরা তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায়, সেটা নিয়ে বারবার পজিটিভলি উনি সাপোর্ট দেওয়ার পরেও আমরা দেখেছি আলটিমেটলি সেই পরিবারের সদস্যরা হয় খুন হয়েছে নাহলে গুম হয়েছে। তখন যে মহাসচিব বলেছেন জাতিসংঘের হস্তক্ষেপ দরকার, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এতটা খারাপ অবস্থায় যায়নি, অথবা বর্তমান সরকার এমন কোনো গুমের সাথে জড়িত না যে ইনিশিয়ালি আমরা মুখস্থ নির্ভর প্রত্যেকটা সরকারের আমলেই আমরা একইভাবে সরকারের বিরোধিতা করে যাব। এতে করে কি হবে, সরকারের প্রতি সাধারণ জনগণের এবং একটা ইয়াং জেনারেশন যারা বিগত 17 বছরে আসলেই পলিটিক্স থেকে দূরে ছিল এবং তারা বলতো আই হেট পলিটিক্স, তারা কিন্তু বর্তমান পলিটিক্সটাকে দেখে নতুনভাবে শেখার চেষ্টা কিন্তু করছে। প্রিয়াঙ্কা, ধরেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ, দুদকে নতুন যে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেওয়া হলো, তাদের যোগ্যতা, দক্ষতা এবং নিয়োগ প্রক্রিয়ার বিধানটা একটা বড় জায়গা ছিল যে এটা কিভাবে গঠিত হবে, সেই জায়গাটা সমাধান না করে আপনি যখন নিয়োগ দিয়ে দিচ্ছেন কাউকে, এবং যার অতীত ব্যাকগ্রাউন্ড ঘাটলে তার সঙ্গে কোনো না কোনোভাবে একটা দলীয় গন্ধ পাওয়া যায়, সেটাও খানিকটা হতাশ করে কিনা? এখন দেখেন, আমরা দীর্ঘ 17 বছরের ইতিহাসটা যদি বারবারই টানতে হচ্ছে ঘাটি, তাহলে আমরা দেখব যে সেখানে তো শুধুমাত্র ফ্যাসিস্ট আমলের নিয়োগকৃত প্রশাসনিক লেভেল বলি, দুদক বলি, বিচার বিভাগ বলি, সেগুলোতেই বিস্তরভাবে প্রত্যেকটা মানুষ এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনও ছিল, ইন্টারমিডিয়েট ছিল, এখনো আছে। এই জায়গাটাতে এখন আপনি যদি দুদক চেয়ারম্যানের নিয়োগের কথা বলেন, সংবিধানে যেমন কিছু আইনের অনুচ্ছেদ আছে, একইভাবে কিন্তু দুদকেরও একটা আইন আছে, এবং দুদক আইনে কিন্তু এটা বলা আছে সে একজন দুদক চেয়ারম্যান হতে গেলে তাকে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে, এবং সে শিক্ষা পেশায় হোক, সে বিচার পেশায় হোক, সে প্রশাসনিক পেশায় হোক, বা সে কোনো বাহিনীর সদস্য হোক না কেন, তার একটা অভিজ্ঞতা থাকার দরকার আছে। তো দুদক আইন অনুযায়ী কিন্তু কোথাও বলা নেই যে কোনো বিচারপতি দুদক চেয়ারম্যান হতে পারবে না, হ্যাঁ, এবং এটা একদম স্পষ্ট একটা কথা। তো আবার বিরোধী দলের ক্ষেত্রে তারা, সংবিধানে তো বলা আছে, এবং আপনারা তো সংবিধানকে সবচেয়ে সমুন্নত রাখার চেষ্টা করেছেন 5 আগস্টের পরে। আমরা করার চেষ্টা করেছি এবং স্টিল আমরা করে যাচ্ছি, এবং বর্তমান সংবিধানকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু সংসদীয় কমিটি হয়েছে সংবিধানের একটা। তা আমার কথা হচ্ছে এই কমিটিটা কেন করা হয়েছে, যেন সংশোধনের জন্য, সংস্কারের জন্য না। সংস্কার দুইটাই হবে সাইড বাই সাইড প্যারালালি। প্রবলেম যেটা হচ্ছে, যখন নাকি বিরোধী দলের মেম্বার অফ পার্লামেন্টদেরকে ইনভাইট করা হলো যে তোমরা তোমাদের থেকে কিছু প্রতিনিধি দাও, তখন তারা কিন্তু কোনো প্রতিনিধি দিতে পারতেছে না। তাহলে বিএনপি যখন ইনিশিয়েটিভ শুরু করে, তখন তারা কোনো প্রতিনিধি না দিয়ে, তারা যদি পার্টিসিপেট না করে এবং বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড যদি কন্টিনিউসলি কমপ্লেন করে বিএনপি গণভোট চায় না, সংস্কার চায় না, জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চায় না, সেই ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা ঠিক হবে না। যদি if I can do that, একটা হচ্ছে যে আপনি বললেন যে দুদক আইন অনুযায়ী দুদকের যিনি চেয়ারম্যান তার যে অভিজ্ঞতা বা যে রিকোয়ারমেন্টগুলো সেট করা হয়েছে সেটা তিনি ফুলফিল করেন, কিন্তু আপনি আমাকে বলেন যে ধরা যাক মাহফুজ মিশু এবং সারোয়ার তুষার দুজনই বিটিভির মহাপরিচালক হতে চান,
বা যোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে এই দুজনের যোগ্যতা থাকার পরে কে ওই পদটিতে বসবেন এটার প্রসেসটা কি আমরা কিন্তু এখনো জানি না। মানে সেখানে সমস্যাটা কোথায়? না, সেখানে সমস্যাটা কোনো সমস্যা না, এখানে আমাদের মেইন জিনিসটা জানতে হবে মানে যে সেখানে সমস্যাটা কি এটাই যে আপনার প্রতি কে বেশি অনুগত সেটাই প্রধান যোগ্যতা হয়ে যায় কখনো? বর্তমান সরকার কিন্তু কে অনুগত না সেটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছে না। বর্তমানে আপনি যদি সচিবালয় দেখেন, প্রচুর প্রশাসনিক লোক আছে যারা ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত এবং তারা ফ্যাসিস্টকেই সহযোগিতা করার জন্য একদম মুখরিত হয়ে আছে। আপনি যদি ব্যাংক সেক্টরে যান, যেমন বর্তমান সরকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আপনি যদি ব্যাংকিং সেক্টরের নিচের লেভেলের কর্মকর্তাদের দেখেন, তারা সকলেই সেই ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত এবং তারা সেই ফ্যাসিস্টদের সহযোগিতা করার জন্যই চেষ্টা করছে। তারা ফাইল খুলে পড়ছেও না। ব্যাংকের যে বোর্ড মিটিংগুলো হয়, যে ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ীদের জন্য যে তাদের যে রিশিডিউলের ব্যবস্থা বা তাদেরকে কিভাবে ব্যবসায়িকভাবে সাকসেসফুলি আগানো যায়, সেটা না করে তারা প্রত্যেকটা বোর্ড মিটিং করতেছে, আসছে, চা খাচ্ছে, সাইন করে কিছু সম্মানই পাচ্ছে, বাট তারা সেই ব্যবসায়ীর ফাইলটা পর্যন্ত পড়ে দেখছে না। তাহলে বর্তমান সরকার কিন্তু একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রান করছে। আপনারা প্রকাশ্যে যতটুকু দেখছেন যে না দলীয়করণ করা হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি কিন্তু সাবেক ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত লোক আশেপাশে রয়ে গেছে। সেই ব্যাপারে আমার মনে হয় স্পষ্টত বিরোধী দলের যারা আছে এবং জোটের যারা আছে তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত যে এই ফ্যাসিস্টগুলোকে যদি কন্টিনিউয়াসলি এইভাবেই বিচরণ করতে দেয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি, আপনি, আপনারা, আমরা যারা নতুন বাংলাদেশের ভবিষ্যৎ দেখছি, তারা কিন্তু একটা সময় থমকে দাঁড়াবো। প্রিয়াঙ্কা, একটু আগে প্রথম অংশে আপনি হামের জন্য যে অসংখ্য শিশুর মৃত্যু 900+, তার জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টকে দুষলেন। ফলে ইন্টারিমের গভর্নমেন্টের কেউ থাকলেও বলতে পারতো এইটা হচ্ছে গেল 17 বছরের ধারাবাহিকতার ফসল। একইভাবে আপনার সরকারের লোকজন যারা সরকারের মুখপাত্র তারা বলছেন দেশে এই যে গ্যাস বিদ্যুতের সংকট, ভুতুরে বিদ্যুৎ বিল, এটার দায় নাকি এই সরকারের নাই। স্বীকার করলেই তো আসলে সমাধানের রাস্তা বের হয়। হ্যাঁ, না সে তো বটেই। এবং এই যে খুব ডিফেন্সিভ হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, মানে সরকারে যারাই থাকেন তারা আগের রেজিমে কি হয়েছে, আগের ভুলের কারণে এটি হচ্ছে, আমরা যে এটির জন্য দায়ী না, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষরা এটা শুনতে চায় না। মানে তারা জানতে চায় যে এই সমস্যার সমাধানটা কবে হবে। তো আপনি আমাকে বলেন যে যতগুলো ব্রিফিং হয়েছে, এরকম কোনো ইন্ডিকেশন কি আপনি পেয়েছেন যে আমরা এত বড় ধরনের একটা সংকট পার করছি, এটা সমাধানটা কবে বলেছেন যে 2 বছরের আগে হবে না? হ্যাঁ, তো 2 বছর এটা কি এটা তো মানে খুব পজিটিভ কোনো বার্তা না আসলে। হ্যাঁ, কারণ আপনার এই সাফারিংসটা যদি 2 বছর পর্যন্ত যায়, আপনি বুঝতে পারছেন সাধারণ মানুষের জীবনযাপন থেকে শুরু করে অর্থনীতির উপরে সেটির যে চাপ, সেটির যে প্রভাব। তো এখানে আমার কাছে মনে হয় যে একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকা দরকার এবং সেগুলো নিয়ে আসলে বেশি আলোচনা হওয়া দরকার। সেটি আমার কাছে আমি একটু কথা বলতে চাই যে আমরা, এটা সরকারের অবশ্যই প্ল্যান আছে, মহাপরিকল্পনা আছে, কিন্তু এখন এই ক্রাইসিস তো সরকারের হাতে নেই। যে 2 বছর বলেছে, সঠিক কথা বলেছে, এবং সাধারণ জনগণ সহ আমরা সবাই সাফার করছি। সাধারণ জনগণের কমপ্লেইন আছে, কিন্তু সরকারের এগেইনস্টে কিন্তু কমপ্লেইন নেই যে এই সরকারের কারণে আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, যেটা বিরোধী দল বারবার হাইলাইট করে, গ্যাস দে, বিদ্যুৎ দে, মানে ব্যাপারটা তারা রাজনৈতিকভাবে টার্ন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সাধারণ জনগণ স্যাটিসফাইড। হ্যাঁ, তাদের কমপ্লেইন আছে, বাট নট এগেইনস্ট দ্য। জি তুষার, এই যে আপা যেটা বলছিল 2 দিন বা 3 দিন আগের মিছিল, সম্ভবত গ্যাস দে, পানি দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে, আপনারা বলছেন আপনারা সরকারকে বিব্রত করতে চান না। গদি ছাড়ার কথা কেন আসছে? এবং শুরু থেকে বিরোধী দল বলছিল তারা একটা শ্যাডো পার্লামেন্ট করবে, এরকম সুস্পষ্ট কোনো নির্দেশনা বিরোধী দলের পক্ষ থেকে এসছে যে এই করলে ক্রাইসিস মেটানো সম্ভব, 3 মাস মেয়াদি, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা নিতে হবে, সেটা কোথাও তো আমাদের চোখে পড়লো না। ফলে এই বিরোধিতাটা কেন? আচ্ছা, ওইটা বলার আগে আমি একটু আপার একটা জায়গায় একটু রেসপন্স করা প্রয়োজন। যদি সুপ্রিম ল এবং প্রাইমারি ল এর মধ্যে কনফ্লিক্ট হয়, তাহলে সুপ্রিম ল প্রিভেল করে। সংবিধান দুদকের ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে সংবিধান কি বলছে সেটা দিকে দেখতে হবে। আর এরপর যেটা বললেন, তাও তো ভালো যে স্লোগান হচ্ছে যে গদি ছাইড়া দে, বলছে না যে নামায় ফেলবো, এখনো সেটা বলার সময় আসেনি, অন্য দেশে ট্রান্সফার করে দেওয়ার কথা চলে এসেছে। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে, আপনাকে এটা তো বিরোধী দলকে চাপ দিতেই হবে যে আপনি বারবার বলবেন যে এটা হচ্ছে আগে ছিল ইউক্রেন সমস্যা, এখন ইরান সমস্যা, এটা তো মানুষ মানবে না। মানুষকে তো আমরা ক্ষুব্ধ হতে দেখতেছি, মানুষ বিশেষত সিএনজি ড্রাইভারদের শোচনীয় বাজে অবস্থা। এখন বিরোধী দল কোনো পাল্টা পরিকল্পনা দিয়েছে কিনা, এটা একটা ভালো প্রশ্ন। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী দেশে আসার প্রথম যে ভাষণটা দিলেন, বললেন যে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন তিনি বলছেন যে প্ল্যান দেন।
তো ভালো, এখন উনি প্ল্যান চাচ্ছেন। তো এইভাবে যদি আগে প্ল্যান চাইতেন সবার সাথে মিলে একটা এই ধরনের, মানে ওনার পরিকল্পনা আছে বলে বিরোধী দলের কোনো পরিকল্পনা থাকতে পারে না। অফকোর্স আছে। আমরা তো এই যে আপনি দেখেন যে আমাদের আহ্বায়ক তো তার মানে যেটা ভেরিফাইড পেজ, সেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কি কি সমাধান করা দরকার সেগুলো আমরা সব প্রণোদিত হয়ে দিয়েছি। এখন পার্লামেন্টের অধিবেশন নাই থাকলে সেখানে আরো এটা নিয়ে ফ্রুটফুল আলোচনা হতো। কালকে পার্লামেন্ট বসবে। হ্যাঁ, কাল কিন্তু পার্লামেন্ট বসবে না, বাই দ্য ওয়ে। নির্বাচন হবে। এটা একটু আমি ভালো করেছেন আপনি প্রশ্ন তুলেছেন। কালকে কিন্তু অধিবেশন বসছে না, কালকে একটা নির্বাচন হচ্ছে। আপনি যেমন স্কুলে নির্বাচন হলে যেমন ক্লাসরুম হয় না, কালকে সংসদে নির্বাচন হচ্ছে মানে কালকে সংসদ অধিবেশন বসছে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ কালকে প্রিজাইড করবেন কে? প্রিজাইড করবেন প্রধান নির্বাচন কমিশনার। ফলে এই যে 70 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে যে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে, কালকে কিন্তু 70 অনুচ্ছেদ প্রযোজ্য হওয়ার কথা না। বিএনপির যারা সংসদ সদস্য তারা কাকে ভোট দেবেন আমরা জানি, কিন্তু 70 অনুচ্ছেদে ভয় দেখানোটা এখানে অপ্রযোজ্য। কারণ এটা আপনি বলতে পারেন না যে তারা যদি কেউ ভোট দেয়ও তবু তার সংসদ সদস্য পদ বাতিল হবে, এটা আপনি বলতে পারেন না। মানে এটা মানে আইন দ্বারা সিদ্ধ না। কারণ হচ্ছে এখানে এটা একটা নির্বাচন হচ্ছে, তফসিল হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল, তাই না? ফলে এখানে আর্টিকেল 70 প্রযোজ্য না। জ্বালানি সংকটের যে সমাধান হচ্ছে না সেটা বিরোধী দল এক প্রকার মেনে নিয়েছে। না, সমাধান হবে না কেন? আপনি আমার তো মানে তাদের তো উচিত ছিল, সরকার উচিত ছিল সবার আগে এই জ্বালানি বিষয়ক স্থায়ী কমিটিটা করা এবং তাদের নিয়ে মানে সমন্বিত পরিকল্পনা করা, শুধু বিরোধী দল এবং সরকার না, আরো যারা এক্সপার্ট আছে। ভাই আপনারা ডাকলে তো আপনারা যান না, আপনারা তো সংবিধান সংশোধন কমিটিতেই যান না। ভাই এখানে কিছুতে যাব না সেটা তো না। সমস্যা বিরোধী দলে আপনি একটা জিনিস দেখেন, ওয়াকআউট গুলো কিন্তু হয় খুব সুনির্দিষ্ট। ওই বিষয়টা আমি একমত না, ওটাতে ওয়াকআউট করলাম, পরে তো আবার ফিরে আসছে। আচ্ছা, তো ভাইয়া, সংবিধান একটা প্রশ্ন। সংবিধান সংশোধন কমিটিতে কেন যাচ্ছেন এটা আমি এখানে অনেকবার ব্যাখ্যা করেছি, এখন আর সময় নাই। কিন্তু অন্য ইস্যুতে সরকার ডাকলে যাব না, বা সরকারের সাথে আমাদের সেই রকম একটা মুখ দেখা দেখি করা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমরা কখনো বলি না। ভাইয়া আমার একটা আবার 10 প্রশ্ন, সেকেন্ডে শেষ করতে। যেমন প্রধানমন্ত্রী বলছে আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু প্রধানমন্ত্রীর ডাকে আপনারা যাচ্ছেন না। আবার প্রধানমন্ত্রী এই সাথে যদি ডাকে কোনো নাই তো। কারণে বলে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, তখন আবার বলছেন আমাদের কাছে কেন যাচ্ছেন? মানে এই যে একটা প্ল্যান controversial একদম কথাবার্তা। সময় নেই। ধন্যবাদ এই জিনিসগুলো প্রিয়াঙ্কা, বাদ দিতে ধন্যবাদ হবে। বুলবুল হাসান, ধন্যবাদ সারোয়ার তুষার। দর্শক এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।